আমাদের সাথে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, এবং তার সম্পর্কে আসলে এক লাইন বা দুই লাইনে আমরা হয়তো বিস্তর জানাতে পারবো না। তিনি দেশের ক্রীড়া অঙ্গনের অত্যন্ত সুপরিচিত ও দক্ষ একজন ব্যক্তিত্ব। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ওয়ারিও শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক এই ফুটবলার দেশ ও বিদেশে অসংখ্য উচ্চতর কোচিং এবং ফিটনেস কোর্স সম্পন্ন করেছেন। দেশের ফুটবল, কাবাডি ও সামগ্রিক ক্রীড়া কাঠামোর উন্নয়নে একজন ট্রেনার, কোচ, এডুকেটর এবং সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন আজ সকালে বাংলাদেশে অতিথি হিসেবে সুজিত কুমার ব্যানার্জি, ডেপুটি চেয়ারম্যান, রেফারিজ কমিটি, বাফুফে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। একটু শুরুতে জেনে নিতে চাচ্ছি যে একজন ক্রীড়াবিদের সকালটা কেমন শুরু হয়, বা খেলাধুলা সম্পর্কিত বিষয়গুলো যেহেতু আপনার পেশার সাথেও জড়িত, সকালটা কিরকম শুরু হয় বা কখন থেকে সকালটা শুরু হয়? থ্যাংক ইউ। আসলে ক্রীড়াবিদের সকালটা কিন্তু বেশি সকালেই শুরু হয় অন্যদের তুলনায়। অন্যদের যেখানে 9টা, 8টা, 9টা সকাল হয়, সেখানে আমাদের 5:30, 6টার বেশি তো নয়ই। এর মধ্যে উঠে যেতে হয়, কর্ম পরিকল্পনা সাজাতে হয়, তারপরে কর্মে চলে যেতে হয়। যেমন আমি কোনোদিনই 5টার পরে আর ঘুমাতে পারি না, কারণ 5টার সময় উঠে আমি রেডি হয়ে আমার কাবাডি ফেডারেশনে যেতে হয়, ওদের সকালে ট্রেনিং করাতে হয়, আবার ফিরে আসতে হয়। বডি ক্লকটা ওইভাবে কাজ করে, এভাবে কাজ করে। আচ্ছা, একটু আপনাকে জানিয়ে রাখি, আজ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি দেশের অর্থনীতি ও ব্যবসা খাতের পাশাপাশি যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দেশের ক্রীড়াঙ্গনের প্রচার প্রসার এবং খেলোয়াড়দের তুলে ধরার ক্ষেত্রে যমুনা টেলিভিশন এবং যুগান্তরের ভূমিকাকে আপনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলামকে তার 6ষ্ঠতম মৃত্যুবার্ষিকীতে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং স্মরণ করছি। বাস্তবতা দেখতে গেলে উনি কিন্তু শুধু বাণিজ্যিক দিক নিয়ে চিন্তা করেননি, উনি কিন্তু দেশের সংবাদ মাধ্যমকেও কিন্তু শক্ত অবস্থানে নিয়ে যেতে চেয়েছেন। শুধু কিন্তু ইলেকট্রনিক মিডিয়া না, যুগান্তরের মাধ্যমে কিন্তু প্রিন্ট মিডিয়াকেও উনি স্ট্রং করেছেন। পাশাপাশি আপনি দেখেন, শুধু কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং সেটা প্রচারের মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি। আপনি দেখেন গ্রাসরুটের যে প্রতিভাবান খেলোয়াড়দের সম্পর্কে যে ধারণা, বা ক্রীড়া সংগঠকরা কোন ধরনের কর্মপরিকল্পনা তাদের জন্য করছে, এই জিনিসগুলো কিন্তু তুলে ধরছেন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এর ফলাফল হিসাবে কিন্তু দেশের যাদের সম্পর্কে এই সংবাদগুলো পরিচালিত হচ্ছে বা আপনারা জানানো হচ্ছে, তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। প্লাস পাশাপাশি যারা সংগঠক, তারা কি কাজ করছে সেগুলো কিন্তু উঠে আসছে। দেশের জনগণ কিন্তু জানছে তাদের সম্পর্কে। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অবদান, কারণ হলো গ্রাসরুট ছাড়া কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, একদমই না। সো অ্যাজ এ সংগঠক আমি বলতে পারি, আমি দেখছি বিভিন্ন ওয়ার্ল্ড কাপ নিয়েও কিন্তু যমুনা টেলিভিশনের খুব ভালো ভালো অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, অনেক ভালো গেস্টরা আসছে। সো আমি নিঃসন্দেহে বলতে পারি যে যমুনা টেলিভিশন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদমই তাই। আপনি ডেপুটি চেয়ারম্যান হিসেবে রেফারিজ কমিটি বাফুফের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের রেফারিং এর যে মান, সেটি কোন পর্যায়ে রয়েছে আমরা জানবো, কিন্তু যেহেতু বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের রেফারিং নিয়ে কিন্তু বেশ খানিকটা সরগরম পুরো বিশ্ব জুড়েই, বিশেষ করে বাংলাদেশে সেটি আরো বেশি। আর্জেন্টিনার কয়েকটি ম্যাচেও সেই প্রশ্ন উঠছে। বিষয়টিকে আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে দেখেন? একজন রেফারিকে কি এইভাবেই চ্যালেঞ্জ নিয়ে বা বিতর্ক নিয়েই চলতে হয়, নাকি এবার বিতর্কটা একটু বেশি হচ্ছে? আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। দেখুন, আমরা সবাই জানি কিন্তু যে রেফারিং কিন্তু একটা থ্যাঙ্কসলেস জব। আপনি যখন জাজ হবেন তখন কিন্তু সবাইকে খুশি করতে পারবেন না, একদম না। আর পৃথিবীর সবাই কিন্তু লজ অফ দ্য গেম পুরোপুরি জানেন না। সো আর রেফারিরা কিন্তু হিউম্যান বিং এর এরর থাকবে। এরর থাকে না কাদের? শয়তান না হলে ফেরেশতা।
তাই না? শয়তানদেরও ভুল হয়, কিন্তু শয়তান কিন্তু স্বীকার করে না। সো রেফারি হিউম্যান বিং হিসেবে অবশ্যই মিস্টেক থাকবে, কিন্তু যখন পারসিস্টেন্টলি কোনো গ্রস মিস্টেক চলে আসবে, বিগ মিস্টেক চলে আসবে, তখন বলতে পারি আমরা মিস্টেক থাকবে। একটা রেফারি, আমি ওই দিনও বলছিলাম একটা চ্যানেলে, একটা রেফারি কিন্তু মানে মোর দ্যান 90% কারেক্ট করা ভেরি ডিফিকাল্ট একটা খেলায়। ফ্র্যাকশন অফ সেকেন্ডে অনেক কিছু ঘটে যায়। সো রেফারিংয়ে কন্ট্রোভার্সি থাকবে, রেফারিংয়ে মিস্টেক থাকবে, বাট বিগ মিস্টেক হচ্ছে কিনা সেটা কিন্তু জানতে হবে। রাব্বি যেমনটা বলছিল, যেটা এবার একটু তুলনামূলক এই সমালোচনা বা আলোচনার ঝড়টা একটু বেশি মনে হচ্ছে না? আপনি স্পেসিফিক কোনো বিষয় বলেন, আমি সেটার উত্তর দিই। একদম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচেও আমরা দেখেছি, বা অন্যান্য দু একটি ম্যাচেও দেখেছি। আর গোল বাতিলের যে রেকর্ড, সেটিও কিন্তু একটি নতুন রেকর্ডে পৌঁছেছে এবার, যে গোল হয়ে যাওয়ার পরে সেটি ফাউল হয়েছে কিনা, বা আসলে ভিএআর চেকের মাধ্যমে আবার হচ্ছে ডিসিশনটা চেঞ্জ করা, এটি নিয়ে কিন্তু বিশ্বজুড়ে যে রেফারিরা রয়েছে, কমিটি রয়েছে, তারাও কিন্তু দুই ভাগে বিভক্ত। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও দেখছি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ভার কোন কোন বিষয়ে ইন্টারভিন করতে পারে এবং কোন কোন বিষয়ে পারেন না, এবং কখন পারে। কারণ আর্জেন্টিনার যে গোলের বিষয়টি, এটা তো নিশ্চিতভাবে আমরা জেনেছি যে ইট ওয়াজ এ ট্রিপিং ফাউল, রাইট? এখন সবাই বলছে যে এত দেরিতে কেন, কিন্তু আমাদের বুঝতে হবে নর্মাল কোনো ফাউলের ক্ষেত্রে ভারের ইন্টারভিনের কোনো ক্ষমতা নেই। আচ্ছা, যদি ওয়ান ফেজে যেটা খেলার ওইখান থেকে ফাউলটা হয়েছে, ইন ওয়ান অ্যাকশন, ফেজ কিন্তু চেঞ্জ হয়নি, ওদের কাছে কিন্তু বল ছিল, 2-3টা টাচ হয়েছে, গোল হয়েছে। যত সময় পর্যন্ত গোল না হবে তত সময় কিন্তু ভার ইন্টারভিন করতে পারবে না, কারণ নর্মাল ফাউল, নর্মাল ইয়েলো কার্ড, এই ক্ষেত্রে ভার কিন্তু ইন্টারভিন করতে পারে না। So, এই কনসেপ্টটা কিন্তু পিপলের মধ্যে নাই। মনে হচ্ছে যে এত সময় পরে কেন গোলটা বাতিল করলো। এটি একটি বড় প্রশ্ন। দিস ইজ ওয়ান অ্যাকশন এসে গেছে, ওয়ান অ্যাকশনে যে গোলটা হয়েছে, গোলটা হওয়ার আগে ভার তো ইন্টারভিন করতে পারছে না। নেক্সট গোল যদি না হতো সেক্ষেত্রে কি সেটি ফাউল চেক করা হতো? প্লে অন, ওকে, নো প্রবলেম। ওকে, এই জায়গায় আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি জানালেন। আমি আসলে মানে সাদামাটা ভাবে, মানে আমি আসলে আমার বোঝার অনেক ঘাটতি থাকতে পারে, কিন্তু তাও জিজ্ঞেস করছি যে যখন হচ্ছে আর্জেন্টিনা গোল দিল, তার আগে কিন্তু হচ্ছে মাঠের বিভিন্ন প্রান্তে আমরা ছোটখাটো অনেক ফাউল দেখেছি, যেটা পরবর্তীতে দর্শক গ্যালারি থেকে আলাদাভাবে এটা ফোকাসে আনার চেষ্টা করা হয়েছে বা এটা নিয়ে কথা উঠেছে। সেই বিষয়গুলো কিভাবে নজর এড়ালো, বা তারপরেও গোলটা কিভাবে মানে বিতর্ক ছাড়া। আরেকটু যদি ওর কথা অ্যাড করি স্পেসিফিক ভাবে, মোহাম্মদ সালাহ, তাকে ফাউল করার একটা ঘটনা ছিল সেখানে, কিন্তু তারপরে গোল হয় আর্জেন্টিনা, কিন্তু সেক্ষেত্রে আবার সিদ্ধান্তটা ভিন্ন হয়েছে, যদিও পরবর্তীতে ফুটেজে আমরা দেখেছি যে ফাউলটা কতটা গুরুতর ছিল বা ছিল না, সেটি ফাউল রেফারি বাঁশি বাজতে পারতো কিনা সেটি নিয়ে আবার বলের কন্ট্রোলটাও সে হারিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে হচ্ছে ওটাকে ফাউল বলেও গণ্য করেনি। দেখুন, ফুটবল বডি কন্টাক্ট গেম, সো এভরি কন্টাক্ট ইজ নট ফাউল। ওকে, বলটা প্রথম টাচ করেছে কে? নিশ্চয়ই ডিফেন্ডার, রাইট? আমরা দেখি যে অনেক সময় স্লাইডিং ট্যাকেল করে, তো বলটা টাচ করার পরে কিন্তু প্লেয়ারের সাথে টাচ হয়, আমরা কি তখন সেটাকে ফাউল বলি? না, সব সময় বলি না। বাট বল টাচ করার পরেও কিন্তু রেড কার্ড হয়। কখন? যখন সিভিয়ারিটি হয়, যখন সিরিয়াস ফাউল প্লে হয়। এক্ষেত্রে কি হচ্ছে, বল টাচ করেছে, বল টাচ করার পরে সালার কাছ থেকে বলটা অ্যাওয়ে চলে গেছে, রাইট? যাওয়ার পরে ওর পাটা স্লাইড টাচ লেগেছে, ভেরি ভেরি সফট টাচ। ইয়েস, ইট ওয়াজ ট্রিপিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আমি প্রথমে বলেছি এভরি টাচ ইজ নট ফাউল ইন ফুটবল। ওকে, ধন্যবাদ একদমই আপনাকে। জানাছিলাম। আমরা একটু আমাদের ঘরোয়া ফুটবল এবং আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশি রেফারিদের মান যে সম্পর্কে জানতে চাই। performance বা তাদের আমরা যে রেফারিদের মান এবং পারফরমেন্স নিয়ে যে রাব্বি বলছিলেন, সেটা নিয়ে আপনি কি বলবেন, যেহেতু আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন প্রথমে একটু করছেন? বলে নিই যে আমরা কাজ করছি। আমার 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 যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন ওয়াহিদুদ্দিন আহমেদ হ্যাপি। উনিও খুব স্ট্রং মানুষ, উনিও খুব ডাইনামিক মানুষ, কাজ করে যাচ্ছি। ইট মিনস কিছু ডেফিসিয়েন্সি তো আছে বাংলাদেশ রেফারিংয়ের। বাংলাদেশ হয়তো লোকাল ফুটবলের জন্য বাংলাদেশ রেফারি ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। কারণ আপনারা দেখবেন আমাদের মাত্র একজন এলিট অ্যাসিস্ট্যান্ট রেফারি, সো এটা কিন্তু কখনোই মানে কাম্য নয়। যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল,
ভুটান, শ্রীলঙ্কা, এদের কিন্তু একাধিক, ইট মিনস ইন্ডিয়াতে তো 10 জনের বেশি এলিট রেফারি আছে। সো আমরা পারছি না, আমাদের কিছু ড্রব্যাক রয়েছে। বেশ কিছুদিন যাবত আমরা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এর প্রধান কারণ হলো ওই সময় কারেক্টলি ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। ইনিশিয়েটিভ একদম নেওয়া হয়নি বলবো না, কিন্তু কারেক্টলি হয়নি। দ্বিতীয়ত হলো আপনার রেফারিংও কিন্তু প্রফেশনালিজম দরকার। অন্যান্য দেশে কিন্তু প্রফেশনালি তাদেরকে কিন্তু মাসিক একটা ভাতা দেওয়া হয়। বাংলাদেশে সেটা চেষ্টা করছে। বাংলাদেশের সুযোগ্য প্রেসিডেন্ট বলবো জনাব তাবিদ আওয়াল, উনি কিন্তু অনেক ডাইনামিক একটা মানুষ উনি, এবং সব কিছুর খোঁজখবর উনি রাখেন। ইভেন দো পার্সোনালি ফোন করে উনি জিজ্ঞেস করেন এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, জানার চেষ্টা করেন। দেখুন, কিছু সীমাবদ্ধতা আছে বাংলাদেশে, আমরা জানি। বাংলাদেশে আমরা ইনাফ মানে স্পন্সর পাই না, অনেক কিছু করতে পারি না, অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না। সো বাংলাদেশ ফুটবলে যদি এগিয়ে যেতে চায়, ফুটবলে না, রেফারিংয়ের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু রেফারিং জিনিসটা নিয়ে আমি কাজ করছি সরাসরি, সেক্ষেত্রে আমাদের কিন্তু রেফারিংয়েরও একাডেমি দরকার, গ্রাসরুটে কাজ করা দরকার। আচ্ছা, অনেক মানে ইয়াং এজ থেকে কাজ করা দরকার, যেটা আমি অলরেডি আমার প্রেসিডেন্টকে প্রপোজাল দিয়েছি, আমি নিজে তৈরি করে দিয়েছি। এফসি যেরকম তাদের একাডেমি আছে, ওই আদলে আমরা একটা একাডেমি করতে চাই এবং সেটা প্রপোজাল দিয়েছি, এবং উনিও খুবই আন্তরিক এবং উনি চেষ্টা করছেন মানে অদূর ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা একাডেমিটা শুরু করতে পারবো। দেখুন, একটা যদি শিক্ষিত রেফারি আমরা তৈরি করতে পারি, অবশ্যই সে ওই লেভেলে যে ভালো করতে পারবে। ওখানে ইংলিশ দরকার, ওখানে লজ অফ দ্য গেমে আপনার একদম পারফেক্ট হতে হবে, আপনার বুলেট পয়েন্টগুলো জানতে হবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাকে সেটা মাঠে আপনাকে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আপনি দেখেন ওদের ফিটনেস লেভেলটা টপ লেভেলের ফিটনেস থাকতে হবে। সো এইগুলোর জন্য কিন্তু তাদের একজন যদি ভালো ফিটনেস মানে রাখতে চায়, তার কিন্তু ফুডিংও এরকম দরকার, নিউট্রিশনস দরকার, তো এই জন্য দরকার মানি। তো সব কিছুর সাথে সব কিছু জড়িত। ক্রিকেট ফুটবলের বাইরে কাবাডি এবং অন্যান্য খেলাধুলায় আমাদের আন্তর্জাতিক স্তরে ভালো করার যে সম্ভাবনা, সেখানেও কিন্তু দক্ষ সংগঠক, কোচ এই বিষয়গুলোর উপরেই জোর দেওয়া প্রয়োজন নিঃসন্দেহে। সেটি নিয়েও আপনি কাজ করছেন, একটু যদি জানাতেন আপনার অভিজ্ঞতা বা কি করা প্রয়োজন। ডেফিনেটলি দেখেন, কাবাডি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল গেম, জাতীয় খেলা। তো জাতীয় খেলা কাবাডি হিসাবে কাবাডি কিন্তু ইনিশিয়েটিভ কম, তাদের সুযোগ সুবিধা কম। আমি নিজে এখন তো ওদের সাথে কাজ করছি, আমি দেখছি, এবং কাবাডি কিন্তু আপনার খুব উচ্চবংশীয় খেলোয়াড়রা আসে না, এবং বেশিরভাগ আসে হচ্ছে আপনার বিভিন্ন কি বলবো আমাদের সংস্থা আছে, যেমন বিডিআর, আর্মি, হ্যাঁ, এই ধরনের পুলিশ, এদের থেকে কিন্তু আসে। রিসেন্টলি বিকেএসপি কাবাডির একটা উইংস করেছে, যেটা খুব ভালো। ওখান থেকে একটা প্লেয়ার জুনিয়র লেভেলে, অনেকগুলো প্লেয়ার খেলেছে, একটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে চান্স পেয়েছে, এবং ওর অনেক বেশি ভালো করার সুযোগ আছে। আচ্ছা, ফিজিক্যাল প্লাস মেন্টাল সব কিছু, সাইকোলজিক্যাল দিক আমি দেখেছি, ওর অনেক ভালো। এখন এই ভালো কতদিন থাকবে? কাবাডি কিন্তু ইনজুরিয়াস গেম, প্রচুর ইনজুরি কিন্তু কাবাডিতে হয়। আপনি যদি মাস্কুলার স্ট্রেংথ না বাড়ান, মাস্কুলার পাওয়ার না বাড়ান, তাহলে কিন্তু সাথে সাথে এন্ডুরেন্স তো থাকবে, না হলে কিন্তু কাবাডি খেলতে পারবেন না। কাবাডির বেসিক 3টা জিনিস, একটা হলো অ্যাজিলিটি, স্ট্রেংথ, পাওয়ার। এই 3টা যাদের আছে, কাবাডি খেলতে পারবে। একটার থেকে আরেকটা কোনোভাবেই আপনি সরাতে পারবেন না, 3টাই সিঙ্ক করতে হবে। ডেফিনেটলি। এবার যদি একটু ফুটবল নিয়েই বলি, যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, বাংলাদেশের যে ফুটবল তৈরির সূতিকাগার, সেটা যে বলা চলে আমাদের তৃণমূলকে, কিন্তু তারপরও আমরা সেখান থেকে কেন যেন মানসম্মত ফুটবলার পাচ্ছি না। এই ঘাটতিটা আসলে কোথায়, বা সার্বিক বিষয়টা আসলে আপনি আপনার মতন করে বোঝাতে পারবেন? দেখেন, আমিও তৃণমূল নিয়ে কাজ করি, আমার নিজস্ব একটা একাডেমিও আছে, ফুটবল একাডেমি সাতক্ষীরাতে আছে, ওটা চেয়ারম্যান আমি। আমরা কতটুকু তাদেরকে প্রোভাইড করতে পারি, এটা আমি নিজে জানি। কোশ্চেনটার উত্তর আমি নিজে জানি যে না, পারি না। আচ্ছা, আমরা একটা একাডেমি করলাম, কিন্তু একাডেমির যে রিয়েল ইনফ্রাস্ট্রাকচার সেটা করতে পারলাম না, তাদের রিয়েল ফেসিলিটিস দিতে পারছি না, তাদের রিয়েল কোচ দিতে পারছি না। আপনি চিন্তা করে দেখবেন, আমাদের বাংলাদেশের কিন্তু শিক্ষা ব্যবস্থাও এরকম। আমরা মনে করি প্রাথমিক শিক্ষক খুব বেশি শিক্ষিত না হলেও চলবে, খুব বেশি অভিজ্ঞ না হলেও চলবে, অর্থাৎ সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। কারেক্ট। কারণ আপনার বেসিক কারা তৈরি করছে? একদম।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বেসিক কারা তৈরি করছে? একটা প্লেয়ার ন্যাশনাল টিমে এসে কোনোভাবেই টেকনিক শিখতে পারবে না, কারণ টেকনিক তার আগে থেকেই শিখে আসতে হবে। ন্যাশনাল টিমের কোচ কি ডেভেলপমেন্ট কোচ না, উনি কিন্তু পারফরমেন্স কোচ। উনি পারফরমেন্স দিবেন, দেখবেন ন্যাশনাল টিমে আসলে আপনি পারফর্ম করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না। না, কিন্তু রুট লেভেলে যারা কাজ করবে ওরাই বেসিকটা তৈরি করে দিবে, ওরা টেকনিক্যাল দিকটা ঠিক করে দিবে, বায়োমেকানিক্যাল দিকগুলো ওরা ঠিক করবে। এখানে সে আর সম্ভব না, এখানে সে সময়ও পাওয়া যায় না। একটা ন্যাশনাল টিমের কোচ ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কয়দিন ট্রেনিং করানোর সুযোগ পায়? হাইয়েস্ট লেভেলে 1 মাস, হয়তো ওয়ার্ল্ড কাপ লেভেলে, তাও ওয়ার্ল্ড কাপ লেভেলে 1 মাস সবার সাথে সবাইকে কিন্তু পায় না। এই ক্লাবে খেলে ওই ক্লাবে খেলে, আসে পরে একসাথে ট্রেনিং করে। সো বেসিক জিনিসটা গড়ে দিবে যারা, সেই কোচদের অবশ্যই ভালো হতে হবে, অবশ্যই বেসিক জিনিসটা শেখানোর সক্ষমতা তার থাকতে হবে, তাহলেই একমাত্র সম্ভব। পাশাপাশি যে সুযোগ সুবিধা, আমি প্রত্যেকটা একাডেমি, 2-1টা একাডেমি ছাড়া, যেমন যশোরে শামসুল হুদা একাডেমি আছে, ওদের সব ধরনের ফেসিলিটিস আছে, পিকেএসপিতে আছে, কিন্তু কয়টা একাডেমি আছে বাংলাদেশে এই ধরনের ফেসিলিটিস দিতে পারে? আমি বলবো খুব কম সংখ্যক। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের একটি ঘাটতি রয়েছে, আপনি নিজেও বলছিলেন। একটু আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, ছোট করে জানতে চাই বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবল সহ সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে কি ধরনের পরিকল্পনা আপনার আছে বা নেওয়া প্রয়োজন বলে মনে করেন, একটু ছোট করে জানতে চাই। এর উত্তরটা কিন্তু আপনি বলে ফেলেছেন, গ্রাসরুটকে স্ট্রং করতে হবে। প্লেয়ার আমার ওইখান থেকে আসবে, বেশি বেশি টুর্নামেন্ট গ্রাসরুটে, যেমন প্রাথমিক শিক্ষার যে প্রাথমিক স্কুলগুলোর যে টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্ট ছাড়াও আমরা কিন্তু আগে এরশাদ কাপ খেলতাম, মামুনি কাপ, গোল্ড কাপ খেলতাম, তখন কি 4 ফিট 10 ইঞ্চিতে আমি নিজেও খেলেছি। এই ধরনের টুর্নামেন্টগুলো না ভালো ভালো প্লেয়ারকে সৃষ্টি করে। এই যে আগের যে প্লেয়াররা ছিলেন, যেমন আপনি আসলাম, তারপরে সালাম মুর্শিদি, তারপরে সালাউদ্দিনও কিন্তু একটা স্কুল ফুটবল থেকে উঠে এসেছে। এরকম কিছু কিছু আগের প্রত্যেকটা প্লেয়ার এরকম রুট লেভেল থেকে উঠে এসেছে, এবং বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হতো আগে, যেগুলো এখন কম হয়। কিন্তু তাবিদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, আমি বলবো উনি অনেক ডাইনামিক একটা মানুষ, উনি চেষ্টা করছেন। উনি দেখবেন ওনার কোনো জায়গায় এমন বাদ নাই যে উনি সেখানে নক করছেন না যে কিভাবে ডেভেলপ করা যায়। সো আমার বিশ্বাস এইভাবে ডাইনামিকভাবে কাজ করে গেলে, প্রত্যেকটা ফেডারেশন যদি কাজ করে, আর সরকার তো অবশ্যই এখন হেল্প করছে, বলছে যে ক্রীড়া হবে পেশা, ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিতে বলছে, এবং তারা মাসিক 1 লাখ টাকা করে দিচ্ছে। আমি দেখেছি গত কয়েকদিন আগেও যেসব প্লেয়ার বলতো, সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ সব দিক থেকেই নেওয়া হচ্ছে। আমরা আশা করি যে ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে, সেই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বিদায় নেওয়ার সময় আছে, দর্শক আজ এই পর্যন্তই। ইতি টানতে হচ্ছে আমাদের। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, নিরাপদে শুভ থাকুন, সকাল। শুভ সকাল।